Arambagh Book House Publisher and Bookseller since 1991. Bridging Minds, One Book at a Time. স্বাগত। আজ আমরা ডুব দেব প্রাচীন বিশ্বের ইতিহাসের বিশাল জগতে। আমাদের আলোচনার ভিত্তি হল প্রাচীন বিশ্ব ইতিহাসের সন্ধানে বইটির এর কিছু গুরুত্বপূর্ণ অংশ। আর এই আলোচনাটা কিন্তু পশ্চিমবঙ্গের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর ধরুন কলকাতা, বর্ধমান, রবীন্দ্রভারতী, বারাসত রাজ্য বিশ্ববিদ্যালয়, কল্যাণী বা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি অনার্স ছাত্রছাত্রীদের জন্য বেশ কাজের হবে। হ্যাঁ, কারণ বইটা একদম লেটেস্ট সিলেবাস মেনেই তৈরি করা হয়েছে, বিষয়বস্তু সেভাবেই সাজানো। ঠিক, আমাদের লক্ষ্য কিন্তু শুধু বইয়ের তথ্যগুলো বলা নয়, বরং আমরা চেষ্টা করব এই বইয়ে যেসব যুগ, যে সভ্যতাগুলোর কথা বলা হয়েছে সেগুলোর মূল ধারণা তাদের গুরুত্ব আর নিজেদের মধ্যে যোগসূত্রগুলো একটু সহজ করে তুলে ধরার, যাতে ইউনিভার্সিটির পড়াশোনায় সুবিধে হয়, একটা ফাউন্ডেশন তৈরি হয়। তো চলুন শুরু করা যাক। বইটার কাঠামোটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একদম মানুষের বিবর্তন শুরুর পর্যায় থেকে শুরু করে একেবারে প্রাচীন গ্রিসের সময়কাল পর্যন্ত একটা লম্বা টাইমলাইন কভার করছে। হ্যাঁ, একটা ধারাবাহিক যাত্রা। তাহলে একদম শুরু থেকেই শুরু করা যাক, মানবজাতির উদ্ভব আর তার ক্রমবিবর্তন। বইটা তো আদি হোমিনিন থেকে আধুনিক মানুষ হোমোসেপিয়েন্স এই পুরো জার্নিটা দেখাচ্ছে। হ্যাঁ, ঠিক। আর এখানে শুধু কারা এসেছিল সেটা নয়, শুধু অস্ট্রালোপিথেকাস বা হোমো হ্যাবিলেসের নামগুলো নয়, বরং প্রতিটা স্টেজের গুরুত্বটা কী ছিল সেটা বোঝানো হয়েছে। যেমন ধরুন হোমো হ্যাবিলেস, তারাই তো প্রথম পাথরের হাতিয়ার বানালো। এটা একটা বিরাট টেকনোলজিক্যাল লিপ, তাই না? অবশ্যই, বিরাট ব্যাপার। তারপর ধরুন হোমো এরেক্টাস, জাভা মানব বা পিকিং মানব যাদের বলি, তারা আগুনের ব্যবহার শিখল। ঠান্ডা থেকে বাঁচা, খাবার রান্না করা, কি বিশাল পরিবর্তন। আর বইটাতে ওই প্লাইস্টোসিন যুগ, যেটাকে মহাহিমযুগ বলে, হ্যাঁ, আইস এজ, সেই ভয়ঙ্কর ঠান্ডার সঙ্গে মানিয়ে নিতে গিয়ে মানুষের শরীরে, তার সংস্কৃতিতে কি পরিবর্তন এসেছিল সেই অভিযোজনের খুব ডিটেলড আলোচনা আছে। এই মানিয়ে নেওয়াটাই তো আমাদের আজকের জায়গায় এনেছে। ঠিক, আর এই সূত্রেই তো আসে প্যালিওলিথিক পুরাপ্রস্তর যুগ আর মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগের কথা। পাথরের হাতিয়ারগুলো কেমন করে আস্তে আস্তে উন্নত হলো, আর ওই যে গুহাচিত্রগুলো, আলতামিরা, লাস্কো, অসাধারণ। এগুলো তো শুধু ছবি নয়, এগুলো তাদের ভাবনা, বিশ্বাস, চারপাশটাকে তারা কিভাবে দেখত সব কিছুর একটা আভাস দেয়। বইটা পড়লে মনে হয় যেন চোখের সামনে দেখতে পাচ্ছি একদম। তারপর এলো নিওলিথিক যুগ, নব্যপ্রস্তর যুগ। গর্ডন চাইল্ড যেটাকে বলেছেন নিওলিথিক বিপ্লব। কারণ এই সময় তো মানুষ চাষবাস শিখল, পশুপালন করতে শুরু করল, যাযাবর জীবন ছেড়ে স্থায়ী বসতি। হ্যাঁ, এটা তো বিশাল পরিবর্তন, সভ্যতার দিকে প্রথম বড় ধাপ বলা যায়। ঠিক তাই, যুগান্তকারী পরিবর্তন। বইটাতে এই সময়ের উন্নত পাথরের টুলস, মাটির পাত্র তৈরির শুরু, তাদের ধর্মবিশ্বাস, যেটা মূলত প্রকৃতির নানা শক্তিকে বোঝা বা ভয় পাওয়া থেকে তৈরি, সেসব আলোচনা আছে। লাঙল, চাকা, পালতোলা নৌকো, এমনকি তামা ব্যবহার শুরু হলো। এই প্রাথমিক বিজ্ঞান আর প্রযুক্তির সমাজকে কিভাবে পাল্টে দিচ্ছিল সেসবও বলা হয়েছে। ভাষা বা মৌখিক সাহিত্যের শুরুটাও তো এই সময়। এই স্থায়ী বসতি, কৃষি, এরই হাত ধরে তো প্রথম বড় বড় সভ্যতাগুলো গড়ে উঠছে, তাই না? আমরা এবার ব্রঞ্জ যুগে ঢুকছি। মেসোপটেমিয়া, যাকে প্রায়ই সভ্যতার আতুরঘর বলা হয়, ওখান থেকেই শুরু করা যাক। হ্যাঁ, ঠিক। টাইগ্রিস আর ইউফ্রেটিস, এই দুই নদীর মাঝখানের উর্বর জমি, এখানেই তো পরপর অনেকগুলো সভ্যতা। প্রথমে সুমেরীয়রা, তাদের নগর রাষ্ট্র ছিল, যেমন উর, লাগাস। সমাজটা বেশ স্তরে বিভক্ত ছিল, পুরোহিত শাসকরা একদম উপরে। দারুণ চাষবাস হতো, বাণিজ্যও চলত। আর ওই যে জিগুরাতগুলো, বিশাল মন্দির। হ্যাঁ, জিগ্গুরাত, ওগুলো শুধু পুজোর জায়গা ছিল না, আসলে ওগুলো অর্থনৈতিক কাজকর্মেরও কেন্দ্র ছিল। আর তাদের সবচেয়ে বড় অবদান তো কিউনিফর্ম লিপি, কিলক আকারের হরফ দিয়ে নরম মাটির ট্যাবলেটে লেখা হতো। হিসাব রাখা থেকে শুরু করে সাহিত্য সবেতেই চলত। তারপর তো আক্কাদীয়, ব্যাবিলনীয়রা এলো। হ্যাঁ, ব্যাবিলনীয় সভ্যতা, বিশেষ করে হাম্মুরাবির ওই আইন সংহিতাটা মনে রাখতে হবে। পৃথিবীর প্রথম দিকের লিখিত আইনগুলোর একটা, আর তাতে বিভিন্ন ক্লাসের জন্য আলাদা শাস্তির কথা আছে, যেটা থেকে তখনকার সমাজটা কেমন ছিল সেটা বেশ বোঝা যায়। এরপর অ্যাসিরীয়রা, তারা খুব যোদ্ধা ছিল, সাম্রাজ্য বানিয়েছিল।
মেসোপটেমিয়ার মতোই আর একটা বড় নদীকেন্দ্রিক সভ্যতা হল মিশর। বইটাতে প্রাচীন মিশরের ওপর বিশেষ করে ওল্ড কিংডম বা প্রাচীন রাজ্যের ওপর ফোকাস করা হয়েছে। এখানকার বিশেষত্ব কি? মিশরের তো প্রাণভোমরা ছিল নীলনদ। চাষবাস, যাতায়াত সব ওই নদীর ওপর নির্ভর করে। আর রাজনৈতিকভাবে মিশর ছিল খুব সেন্ট্রালাইজড, একদম মাথায় ফেরাও। তাকে তো প্রায় ভগবানই মনে করা হতো। হ্যাঁ, দেবতার প্রতিনিধি বা ওইরকম কিছু। একদম। এই ধারণাটা তাদের রাষ্ট্র, সমাজ সবকিছুকে খুব প্রভাবিত করেছিল। সামাজিক স্তরবিন্যাসও খুব পরিষ্কার ছিল। ধর্মীয় জীবনে অনেক দেবতাদেবী ছিল, আর পরলোকে খুব বিশ্বাস করত তারা। সেটারই প্রমাণ ওই মমি করা আর বিশাল বিশাল পিরামিড বানানো। পিরামিডগুলো তো আসলে সমাধি ছিল, তাই না, ফারাওদের? হ্যাঁ, ফেরাওদের সমাধি, তাদের ক্ষমতা আর ঐশ্বরিক স্ট্যাটাসের প্রতীক। আর তাদের লেখা ছিল হায়ারোগ্লিফিক্স, মানে চিত্রলিপি। প্যাপিরাসে লিখত, পরে রোসেটা স্টোন পাওয়ার ফলেই তো ওই লেখার মানে বোঝা গেল। একই সময়ে যদি একটু পূর্ব দিকে তাকাই, চীনেও তো সভ্যতা গড়ে উঠছিল। শাং রাজবংশের কথা আছে বইটাতে। তাদের বিষয়ে কি জানা যায়? হ্যাঁ, চীনের হুয়াংহো বা পিত নদীর উপত্যকায় শাং সভ্যতা, এটাও ব্রোঞ্জ যুগের একটা বড় উদাহরণ। বইটাতে তাদের কৃষিভিত্তিক অর্থনীতি, সমাজের স্তরভাগ, পূর্বপুরুষদের পুজো করা আর ওই অরাকল বোন মানে ভবিষ্যৎবাণীর জন্য কচ্ছপের খোল বা পশুর হাড় ব্যবহার করার কথা আছে। ইন্টারেস্টিং। তাদের লিখন পদ্ধতিও ছিল চিত্রলিপি ভিত্তিক। আর ব্রোঞ্জ গলিয়ে জিনিস বানানোর দক্ষতায় তারা অসাধারণ ছিল। মানে তাদের পাত্র, অস্ত্র, পুজোর জিনিস দেখলে অবাক হতে হয়। রথের ব্যবহার ছিল, যেটা তাদের মিলিটারিতে কাজে দিত। এবার একটু পশ্চিমে ফেরা যাক, মানে ভূমধ্যসাগরীয় অঞ্চলে মিনোয়ান আর মাইসিনীয় সভ্যতা। এদের কি গ্রিক সভ্যতার আগের ধাপ বলা যায়? একদম ঠিক। প্রথমে ক্রিট দ্বীপে মিনোয়ানরা। এরা মূলত ব্যবসায়ী ছিল, সমুদ্র বাণিজ্যে খুব পটু। তাদের বিরাট বিরাট প্রাসাদ, যেমন নোসোসের প্রাসাদ, দেওয়াল চিত্র বা ফ্রেস্কো, আর ওই লিনিয়ার লিপি, যেটা এখনও পুরোটা পড়া যায়নি, এগুলো তাদের সংস্কৃতির পরিচয় দেয়। কোনো পড়া যায়নি? না, পুরোপুরি যায়নি। এরপর গ্রিসের মূল ভূখণ্ডে এলো মাইসিনীয় সভ্যতা। এরা বেশ যোদ্ধা টাইপের ছিল। তাদের শহরগুলো ছিল দুর্গ দিয়ে ঘেরা, যেমন মাইসিনি বা টাইরেন্স। এদের লিনিয়ার লিপিটা কিন্তু পড়া গেছে, ওটা গ্রিক ভাষারই একটা পুরনো রূপ। এই মাইসিনীয় সভ্যতা যখন শেষ হলো, তারপর গ্রিসে একটা অন্ধকার যুগ নেমে আসে। বইতে এই পতনের কারণগুলো আলোচনা করা হয়েছে। এরপরে ক্লাসিক্যাল গ্রিসের শুরু। আচ্ছা, এই ব্রোঞ্জ যুগের শেষের দিকেই কি লোহার ব্যবহার শুরু হচ্ছে? আর ওই সময় যাযাবর গোষ্ঠীগুলোর কি ভূমিকা ছিল? হ্যাঁ, মোটামুটি ওই সময়ই। ব্রোঞ্জ যুগের শেষ দিকে পুরনো সভ্যতাগুলো নানা কারণে, ধরুন যুদ্ধ, পরিবেশ বদল, বাণিজ্যের পথ নষ্ট হয়ে যাওয়া, এসবের দুর্বল হয়ে পড়ে। আর তখনই লোহার টেকনোলজিটা ছড়িয়ে পড়তে শুরু করে। লোহা তো ব্রোঞ্জের চেয়ে সহজে পাওয়া যায় আর বেশি টেকসই, তাই চাষবাস বা যুদ্ধরীতিতে এটা বিরাট পরিবর্তন আনে। তাহলে লোহার ব্যবহার একটা বড় টার্নিং পয়েন্ট। অবশ্যই। বইটাতে মধ্য এশিয়া আর পশ্চিম এশিয়ার পশুপালক যাযাবর গোষ্ঠী আর স্থায়ী সভ্যতাগুলোর মধ্যেকার সম্পর্কটা নিয়েও আলোচনা আছে। বেশ জটিল সম্পর্ক ছিল। যেমন ধরুন ফিনিশীয়রা, তারা দারুণ নাবিক আর ব্যবসায়ী ছিল। অ্যালফাবেট ছড়াতে তাদের বিরাট ভূমিকা। বা হিট্টাইটরা আনাতোলিয়ায় বিশাল সাম্রাজ্য গড়েছিল আর লোহার ব্যবহারে ছিল অগ্রণী, এদের কথাও আছে। লৌহ যুগের ঠিক কী প্রভাব পড়েছিল তা নিয়েও ঐতিহাসিকদের মধ্যে কিছু বিতর্ক আছে, কিন্তু এটা ঠিক যে এই প্রযুক্তি নতুন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছিল। এরপর যে বিশাল সাম্রাজ্যটার কথা বইতে আছে সেটা হলো পারস্য সাম্রাজ্য। এত বড় একটা এম্পায়ার তারা চালাতো কিভাবে? পারস্য সাম্রাজ্য, বিশেষ করে আখেমিনীয় সাম্রাজ্য, যেটা সাইরাস দ্য গ্রেট শুরু করেন আর দারিয়াস প্রথমের সময় সিন্ধু থেকে মিশর পর্যন্ত ছড়িয়েছিল, সেটা প্রাচীন দুনিয়ার একটা আশ্চর্য। বইটাতে তাদের সাফল্যের কারণ হিসাবে খুব ভালো অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলা হয়েছে। পুরো সাম্রাজ্যটাকে ওরা প্রদেশ বা সান্ত্রাপিতে ভাগ করেছিল। প্রত্যেকটা একজন করে গভর্নর বা সান্ত্রাপ থাকতেন। আচ্ছা, সান্ত্রাতি ব্যবস্থা। হ্যাঁ, আর যোগাযোগ ব্যবস্থার জন্য দারুণ সব রাস্তা বানিয়েছিল, যাকে বলে রয়্যাল রোড। আর সম্রাটের চোখ আর কান বলে একদল গুপ্তচর ছিল, যারা সারা সাম্রাজ্যের খবর রাখত। ওদের ধর্ম ছিল জরথুস্ত্রবাদ, যেটা মূর্তি পূজার বিরোধী ছিল। পার্সেপোলিস বা সুসার মতো বিশাল সব প্রাসাদ তাদের স্থাপত্যের দারুণ উদাহরণ। দারিয়াস আবার ডাইরেক্ট নামে সোনার মুদ্রা চালু করেন, যেটা বাণিজ্যের সুবিধা করে দিয়েছিল।
এই অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিল আর সহনশীলতায় এত বড় সাম্রাজ্য ধরে রাখতে সাহায্য করেছিল। আর ফাইনালি আমরা পৌঁছলাম প্রাচীন গ্রিসে, যাকে আমরা ওয়েস্টার্ন সিভিলাইজেশনের ভিত বলি। বইটাতে নিশ্চয়ই এটার উপর অনেক জোর দেওয়া হয়েছে। হ্যাঁ, গ্রিসের আলোচনাটা বেশ বিস্তারিত, কারণ এখানকার চিন্তাভাবনা, দর্শন, রাজনীতি আজও আমাদের প্রভাবিত করে। গ্রিক সভ্যতার মূল ইউনিট ছিল পলিস বা নগর রাষ্ট্র, ছোট, স্বাধীন, স্বশাসিত সব রাষ্ট্র। বইটাতে দুটো প্রধান পলিস, স্পার্টা আর এথেন্সের খুব ভালো তুলনা করা হয়েছে। স্পার্টা তো ছিল একেবারে মিলিটারি স্টেট, হ্যাঁ, পুরো অন্যরকম। সব নাগরিকই যোদ্ধা, আর রাষ্ট্রটা চলত হেল্ট নামে এক ধরনের ভূমিদাসের শ্রমের ওপর। তাদের শাসন ব্যবস্থাও ছিল খুব কনজারভেটিভ। আর অ্যাথেন্স, যাকে গণতন্ত্রের জন্মস্থান বলা হয়, অ্যাথেন্সের রাস্তাটা ছিল একদম আলাদা। ওখানে ধীরে ধীরে গণতন্ত্র তৈরি হয়েছিল। যেমন সোলনের সংস্কারে ঋণদাস প্রথা উঠে যায়। ক্লেইস্থেনিস এসে পুরনো ট্রাইবাল ভেদাভেদ ভেঙে 10টা টেরিটোরিয়াল ইউনিটের ভিত্তিতে প্রশাসন সাজান। এটাই গণতন্ত্রের ভিত গড়ে দেয়। পেরিক্লিসের সময় এই গণতন্ত্র একদম শিখরে পৌঁছায়। যদিও এটাও মনে রাখতে হবে, এই গণতন্ত্রেও কিন্তু সীমাবদ্ধতা ছিল। ঠিক, মানে সবাই ভোট দিতে পারত না। হ্যাঁ, যেমন মহিলা, বিদেশি বা মেটিক যারা ছিল, আর অবশ্যই কৃতদাসরা, তারা এর বাইরে ছিল। বইটাতে অ্যাথেন্সের গণতন্ত্রের চরিত্র আর এই লিমিটেশনগুলো খুব পরিষ্কার করে বলা আছে। গ্রিসের ইতিহাসে যুদ্ধও তো একটা বড় জায়গা নিয়ে আছে, যেমন পেলোপনেসিয়াইন যুদ্ধ। অবশ্যই অ্যাথেন্স আর স্পার্টার মধ্যে এই লম্বা যুদ্ধটা পুরো গ্রিক বিশ্বকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। বইটাতে যুদ্ধের কারণ, পেরিক্লিসের স্ট্র্যাটেজি, অ্যাথেন্সের ওই ভয়ঙ্কর সিসিলি অভিযান, আর শেষ পর্যন্ত কেন অ্যাথেন্স হেরে গেল, কেন তাদের সাম্রাজ্য ভেঙে পড়ল, সেসব বিশ্লেষণ করা হয়েছে। এই যুদ্ধটা গ্রিক পলিসগুলোর ভেতরে দুর্বলতা, মানে নিজেদের মধ্যে অনৈক্যটা সামনে এনে দেয়। হপলাইট ফ্যালাংক্সের মতো মিলিটারি ট্যাকটিক্সের কথাও আছে। যুদ্ধ বাদ দিলে গ্রিক কালচার, ফিলসফি, লিটারেচার এগুলোর কন্ট্রিবিউশন তো বিশাল। নিঃসন্দেহে এখানেই তো গ্রিসের আসল শ্রেষ্ঠত্ব। অর্থনীতিতে চাষবাস ছাড়াও বাণিজ্য, শহর গড়া এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। ধর্মে ওরা বহু দেবদেবীতে বিশ্বাস করত। অলিম্পাসের দেবতারা জিউস, হেরা, অ্যাপোলো, ডেলফির ওরাকল বা দৈববাণীর খুব গুরুত্ব ছিল। অলিম্পিক গেমসের মতো প্যান হেলেনিক স্পোর্টস ফেস্টিভ্যালগুলো গ্রিকদের মধ্যে একটা ঐক্যের ভাব রাখত। স্থাপত্যের ডোরিক, আয়োনিক, করিন্থিয়ান স্টাইল, পার্থেননের মতো স্থাপত্য আজও আমাদের মুগ্ধ করে। ভাস্কর্যে ধীরে ধীরে একটা আদর্শায়িত রূপ থেকে রিয়েলিজমের দিকে ঝোঁক দেখা যায়। আর সাহিত্য আর দর্শন? সাহিত্য শুরু হচ্ছে হোমারের ইলিয়াড আর ওডিসি দিয়ে, তারপর লিরিক পোয়েট্রি। তবে গ্রিকদের সবচেয়ে বড় অবদান বোধহয় নাটকের শুরুটা, ট্র্যাজেডি আর কমেডি। এসকাইলাস, সোফোক্লিস, ইউরিপিডেস, এই ট্র্যাজেডির লেখকরা মানুষের চিরকালের দুঃখ, কনফ্লিক্ট নিয়ে অসাধারণ সব নাটক লিখেছেন, যেমন রাজা ওইদিপাউস। অ্যারিস্টোফেনিসের মতো কমেডিয়ানরা তখনকার সমাজ, রাজনীতি নিয়ে ব্যঙ্গ করেছেন। হ্যাঁ, কমেডিগুলো খুব বিখ্যাত। ইতিহাস লেখার ক্ষেত্রে হেরোডোটাস আর থুকিডিডিস, দুজনের পদ্ধতি আলাদা হলেও দুজনই খুব গুরুত্বপূর্ণ। আর দর্শন, ওটাই তো গ্রিক মননের সেরা প্রকাশ। সক্রেটিস ওই প্রশ্ন উত্তর পদ্ধতির মাধ্যমে সত্য খোঁজার পথ দেখালেন। প্লেটো তার রিপাবলিকে আইডিয়াল স্টেটের কথা বললেন। আর অ্যারিস্টটল লজিক থেকে শুরু করে বায়োলজি, পলিটিক্স, জ্ঞানের প্রায় সব দিকেই তার অবদান। এই ফিলসফি ওয়েস্টার্ন থটকে ভীষণভাবে প্রভাবিত করেছে। বইটাতে এদের মূল চিন্তাগুলো, এমনকি তাদের মধ্যেকার বিতর্ক, যেমন সক্রেটিস বনাম সোফিসদের বিতর্ক, সেগুলো তুলে ধরা হয়েছে। তাহলে সব মিলিয়ে বলা যায়, প্রাচীন বিশ্ব ইতিহাসের সন্ধানে বইটা প্রাচীন বিশ্বের একটা খুব কম্প্রিহেন্সিভ, মানে বেশ গভীর ছবি দেয়। একদম মানুষের শুরু থেকে গ্রিক সভ্যতার শিখর পর্যন্ত একটা লম্বা জার্নি। একদম তাই। শুধু ঘটনার বিবরণ নয়, বইটা চেষ্টা করেছে বিভিন্ন সভ্যতার মধ্যেকার লিঙ্কগুলো দেখাতে, তাদের উত্থান পতনের কারণ বুঝতে, আর তাদের দীর্ঘস্থায়ী প্রভাবগুলো বিশ্লেষণ করতে। আর যেহেতু এটা পশ্চিমবঙ্গের ইউনিভার্সিটিগুলোর লেটেস্ট সিবিসিএস সিলেবাস অনুযায়ী তৈরি, তাই ছাত্রছাত্রীদের জন্য খুবই কাজের হবে। প্রতিটা চ্যাপ্টারের শেষে যে প্রশ্নগুলো দেওয়া আছে, ওগুলো পরীক্ষার প্রস্তুতির জন্য খুব হেল্পফুল।
নিঃসন্দেহে যারা ইতিহাস নিয়ে পড়ছেন, বিশেষ করে কলকাতা, বর্ধমান রবীন্দ্রভারতী, বারাসত, কল্যাণী, বাঁকুড়া ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা, তাদের জন্য এই বইটা একটা মাস্ট হ্যাভ রিসোর্স হতে পারে। আর তাছাড়াও যারা এমনিতেই জানতে চান যে আমাদের এই পৃথিবীটা কি করে আজকের চেহারায় এলো, মানে অতীতের পথ ধরে কিভাবে এগোলো, তাদের কাছেও বইটা খুব ইন্টারেস্টিং লাগবে। পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ আর অভিজ্ঞ অধ্যাপকদের মতামত নিয়ে তৈরি হওয়ায় বইটার কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই। আরামবাগ বুক হাউস থেকে প্রকাশিত এই বইটা সংগ্রহে রাখার মতো। এই পুরো আলোচনাটা থেকে মানে এই প্রাচীন সভ্যতাগুলোর ইতিহাস দেখতে দেখতে একটা প্রশ্ন মাথায় আসছে। আমরা তো দেখলাম সাম্রাজ্য উঠছে, পড়ছে, সংস্কৃতির মিলন হচ্ছে, আবার সংঘাতও হচ্ছে, টেকনোলজি সমাজকে পাল্টাচ্ছে। এই যে দীর্ঘ ইতিহাসের নানা প্যাটার্ন, এর মধ্যে কোনটা আজকের দিনে মানে ২১ শতকের চ্যালেঞ্জ বা পরিবর্তনের সঙ্গে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক বলে মনে হয় বা আমাদের সবচেয়ে বেশি ভাবায়? এটা সত্যি একটা ভাবার মতো প্রশ্ন। অতীতের আয়না দিয়ে বর্তমানকে দেখা। আজকের আলোচনা এখানেই শেষ করি। খুব ভালো একটা আলোচনা হলো।